আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলছে একের পর এক আক্রমণ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে হাজারো স্বপ্ন। আপন ভূমি ধীরে ধীরে পরিণত হচ্ছে শূন্য মরুভূমিতে, যেখানে একসময় ছিল জীবন, ভালোবাসা এবং এক শান্তির আবাস। শিশুরা এখন বই খাতা নয়, শিখছে কিভাবে ভয়কে জয় করে বেঁচে থাকতে হয়। মায়েরা সন্তানদের বুকে জড়িয়ে রাখেন, জানেন না এই ভালোবাসার পরিণতি কি। খাবারের জন্য দীর্ঘ লাইন, কিন্তু জানার উপায় নেই আগামীকাল আদৌ কিছু মিলবে কিনা। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এমন সব হৃদয় বিদারক দৃশ্য দেখছি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজার আকাশে মানুষের লাশ ভাসছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে অসংখ্য প্রাণ, বাতাসে মিশে যাচ্ছে আহত শিশুদের কান্না আর মায়েদের বুক ফাটা আহাজারি। একসময় যেখানে ছিল জীবনের কোলাহল, সেখানে এখন শুধুই আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর বিভীষিকা। একজন শিক্ষিকা, যিনি গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও আশার আলো খুঁজে বেড়ান, যিনি বোমার শব্দের মাঝেও শিশুদের স্বপ্ন বুনতে শেখান, আজ তারই কলম থেকে উঠে এসেছে এক হৃদয় বিদারক বার্তা, একটা চিঠি যা কাঁদিয়ে তুলছে লাখো মানুষকে। এই চিঠিতে আছে ভয়, আছে বেদনা, আর এক অদম্য সাহসের গল্প। আছে এমন কিছু কথা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, হয়তো চোখের কোণে জমবে অশ্রু। আজ আমি আপনাদের সেই শিক্ষিকার বার্তাটি নিজের কণ্ঠে শোনাতে চাই। শুনুন, অনুভব করুন এবং ভাবুন, এই নিষ্পাপ মানুষগুলোর জন্য আমাদের কি কিছুই করার নেই? তাই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্তত সবার মাঝে ফিলিস্তিনের এই বোনের বার্তাটি পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। ফিলিস্তিনের এই নারী গাজায় 10 বছর ধরে শিক্ষকতা করেন। নাম রোয়াইদা আমির। তিনি বলেন, মৃত্যুকে এত কাছ থেকে দেখতে পাবো তা আমার কল্পনাতেও ছিল না। আমি ভাবতাম মৃত্যু হঠাৎ করেই আসে, আমরা তা অনুধাবন করতে পারি না। তবে এই যুদ্ধ চলাকালে তারা আস্তে আস্তে আমাদের সব পরিস্থিতির মুখোমুখি করে দিয়েছে। ঘটনা ঘটার আগেই আমরা ভুগছি। যেমন বাড়িতে বোমা হামলার আতঙ্ক আমাদের আষ্টে পৃষ্ঠে রেখেছে। শুরু হওয়া সেই যুদ্ধ এখনও আছে, কিন্তু ভয়ের সেই অনুভূতি ভেতরে চাপা থেকে গেছে। এই ভয় আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমনকি আমার মনে হচ্ছে আমি আর কোনো ধকল নিতে পারবো না। যুদ্ধ শুরুর পর থেকে আমাদের অনেক কাছাকাছি চলে আসা ইসরায়েলি বাহিনীকে সামলাতে আমি হিমশিম খাচ্ছি। আমার মনে হচ্ছে যখন নেতজারিম এলাকা থেকে ট্যাঙ্কগুলো ঢুকছিল, তখন আমি স্তম্ভিত হয়ে আমার সব বন্ধুর কাছে একটি বার্তা পাঠিয়েছিলাম। বলেছিলাম, তারা গাজায় কিভাবে ঢুকলো? আমি কি স্বপ্ন দেখছি? তারা কবে গাজা থেকে সরবে? এটি আবার কবে মুক্ত হবে সেই অপেক্ষায় আছি। এখন আমি যেখানে থাকি সেই আল ফুখারি এলাকার খুব কাছে চলে এসেছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের পূর্বে ও রাফার উত্তরে এর অবস্থান। এটি এমন একটি জায়গা যেখানে খান ইউনিসের এলাকার শেষ এবং রাফার শুরু। তারা এতটাই কাছে চলে এসেছে যে আমরা প্রতিনিয়ত ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে বাধ্য হচ্ছি। আমাদের অবিরাম সেসব শব্দ শুনতে হচ্ছে। এই যুদ্ধ ভিন্ন ধরনের। আমার আগের অভিজ্ঞতার চেয়ে এটা অনেকটাই আলাদা। আমি নিতান্তই একটা সংখ্যা হতে চাই না। মৃতদের অজ্ঞাত ব্যক্তি হিসেবে উল্লেখ করা বা গণকবরে শুইয়ে দিতে দেখার পর থেকে আমার মাথায় বিষয়টা গেঁথে আছে। এর মধ্যে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যা শনাক্তই করা যায়নি। এটা কি সম্ভব যে আমার কাফনের উপরে শুধু কালো নীল কাপড় পরা তরুণী লেখা থাকবে? আমি কি অজ্ঞাত ব্যক্তি হিসাবে মারা যাব, শুধুই একটি সংখ্যা হিসাবে? আমি চাই আমার আশপাশে থাকা প্রত্যেকে আমার গল্প মনে রাখুক, আমি কোনো সংখ্যা নই। আমি সেই মেয়ে যে কিনা গাজায় কঠোর অবরোধ চলাকালে অন্যরকম পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাবাকে সহযোগিতা করার জন্য সব জায়গায় কাজ খুঁজছিলাম, কারণ অবরোধের কবলে পড়ে আমার বাবা সর্বশান্ত হয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকবার চাকরি হারিয়েছেন। আমি আমার পরিবারের বড় মেয়ে এবং আমি আমার বাবাকে সহযোগিতা করতে চাই। আমি চাই আমাদের থাকার জন্য একটি ভালো বাড়ি থাকুক। অপেক্ষা করুন, আমি কিছুই ভুলতে চাই না। আমি একজন শরণার্থী। আমার দাদা দাদি শরণার্থী ছিলেন। 1948 সালে ইসরায়েলি দখলদারির কারণে তাদের নিজেদের জমি ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার দাদা দাদি গাজা উপত্যকায় যান এবং শহরের পশ্চিমে খান ইউনিসে শরণার্থী শিবিরে থাকেন। ওই শিবিরে আমার জন্ম। তবে ইসরায়েলি সেনাবাহিনী আমাকে সেখানে জীবন কাটাতে দেয়নি। 2000 সালে ইসরায়েলি বাহিনী আমাদের বাড়ি গুড়িয়ে দিয়েছে। 2 বছর আমাদেরকে আশ্রয়হীন থাকতে হয়েছে। আমরা বসবাসের অযোগ্য একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে স্থানান্তরিত হতে থাকলাম। 2003 সালে INRWতে আল ফুখারিতে আমাদের আরেকটি বাড়ি না দেওয়া পর্যন্ত এমন অবস্থায় চলতে থাকে। কৃষি জমিতে ভরা এই এলাকা দারুণ। আমরা সেখানে জীবন গড়ে তোলার চেষ্টা করেছি। যেখানটায় আমরা থাকতাম তার নাম দেওয়া হয়েছিল ইউরোপিয়ান হাউজিং। সেখানে অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালের নামানুসারে এর নামকরণ করা হয়।
বাড়িটি ছোট ছিল, মা বাবা সহ 5 জনের পরিবারের জন্য তা যথেষ্ট ছিল না। বাড়িতে বাড়তি রুমের প্রয়োজন ছিল, একটি লিভিং রুমের প্রয়োজন ছিল, রান্নাঘরে সংস্কার করানোর দরকার ছিল। যাই হোক, প্রায় 12 বছর আমরা সেখানে ছিলাম। যতটা তাড়াতাড়ি সম্ভব 2015 সালের দিকে আমি বাবাকে সহযোগিতা করার জন্য কাজ শুরু করলাম। আরাম করে থাকার মতো একটি বাড়ি বানাতে আমি তাকে সাহায্য করলাম। হ্যাঁ, আমরা সেটা করতে পেরেছিলাম, তবে তা খুব কষ্টসাধ্য ছিল। 2023 সালের 7 অক্টোবর হামলা শুরুর মাত্র 3 মাস আগে আমাদের বাড়ি তৈরির কাজ শেষ হয়। আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রায় 10 বছর ধরে তিলে তিলে আমরা বাড়িটি পুনর্নির্মাণ করেছি। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আমরা বাড়ির কাজ শেষ করি। যুদ্ধ শুরুর আগেই গাজায় অবরুদ্ধ অবস্থা ও দুর্বিষহ জীবন নিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম। এরপর যুদ্ধ আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিল, আমার হৃদয়কে দুমড়ে মুচড়ে দিল এবং আমি আমার মনোযোগের কেন্দ্র হারিয়ে ফেললাম। যুদ্ধ শুরুর পর থেকে আমরা কিছুর জন্য লড়াই চালাচ্ছি, টিকে থাকার জন্য লড়ছি, ক্ষুধা বা তৃষ্ণায় যেন মারা না যাই তার জন্য লড়ছি। যেসব ভয়াবহতা আমরা দেখছি তার জন্য যেন মনোবল না হারিয়ে ফেলি সেটা নিশ্চিত করার জন্য সংগ্রাম করছি। আমরা যে কোনো উপায়ে বেঁচে থাকার চেষ্টা করছি। আমরা বারবার বাস্তুচ্যুত হয়েছি। আমার জীবনে আমি 4টি বাড়িতে থেকেছি এবং কাছাকাছি জায়গায় ইসরায়েলি বোমা হামলার ঘটনায় প্রতিটি বাড়ি ধ্বংস হয়েছে। আমাদের থাকার কোনো নিরাপদ জায়গা নেই। যুদ্ধবিরতির আগে আমরা 500 দিন আতঙ্কে কাটিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধের সময় আমি যা করিনি তা হলো কান্না। আমি শক্ত থাকার চেষ্টা করেছি এবং আমার দুঃখ ও রাগ ভেতরে চেপে রেখেছি। এতে আমার হৃৎপিণ্ডের উপরে চাপ পড়েছে, এটি আরও দুর্বল হয়ে গেছে। আমি আমার চারপাশে যারা ছিলেন তাদের সবার প্রতি ইতিবাচক ছিলাম এবং সমর্থন দিয়েছিলাম। হ্যাঁ, উত্তরের মানুষেরা ফিরে আসবে, সেনাবাহিনী নেতোজারিম থেকে সরে যাবে। আমি সবাইকে সাহস যোগাতে চেয়েছিলাম, যদিও আমার ভেতরে একটা বিরাট দুর্বলতা ছিল যা আমি দেখাতে চাইনি। আমার মনে হয়েছিল যদি এটি দেখিয়ে ফেলি তাহলে আমি এই ভয়াবহ যুদ্ধে শেষ হয়ে যাব। যুদ্ধবিরতি ছিল আমার বেঁচে থাকার বড় আশা। আমার মনে হয়েছিল আমি টিকে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে। যখন লোকেরা ভাবছিল যুদ্ধ কি আবার ফিরে আসবে, আমি তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম, না, আমার মনে হয় না এটি আবার ফিরবে। যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ ফিরে এসেছে এবং আগের চেয়ে বেশি আমার কাছাকাছি চলে এসেছে। অবিরাম গোলাবর্ষণের কারণে ক্রমাগত ভয় নিয়ে বেঁচে আছি। তারা আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করছে, রকেট, বিমান ও ট্যাঙ্কের গোলা। ট্যাঙ্ক থেকে অবিরাম গোলাবর্ষণ হয়, নজরদারি ড্রোন উড়তে থাকে, সবকিছুই ভয়ঙ্কর। আমি 1 সপ্তাহের বেশি সময় ধরে সত্যিই ঘুমাইনি। তন্দ্রার ভাব হলেই বিস্ফোরণের শব্দে জেগে উঠি এবং দৌড়াতে থাকি। কোথায় যেতে চাইছি তা জানা থাকে না, কিন্তু আমি ঘরের ভেতরে দৌড়াতে থাকি। এক নাগারে আতঙ্কিত হতে হতে আমি আমার বুকের উপর হাত দিয়ে ভাবি এই হৃৎপিণ্ড আর বেশি সইতে পারবে কিনা। এজন্য আমি আমার সব বন্ধুকে একটি বার্তা পাঠিয়েছি। আমি তাদের বলেছি আমার গল্পটি নিয়ে কথা বলতে, যেন আমি নেহাতি একটি সংখ্যা না হয়ে যাই। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের আশপাশের এলাকা ধ্বংস করে দেওয়ায় আমরা অসহায় দিন কাটাচ্ছি। এখানে এখনও অনেক পরিবার বাস করছে, তারা চলে যেতে চায় না, কারণ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি মানুষকে শারীরিক, আর্থিক ও মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। আমার মনে হচ্ছে প্রথম বাস্তুচ্যুত হওয়ার ঘটনাটি ছিল 2000 সালে। তখন আমার বয়স ছিল প্রায় 8 বছর। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের আশ্রয় শিবিরে এসে আমার চাচার ও দাদার বাড়ি বোলডোজার দিয়ে ধ্বংস করে দেয়। তারপর কোনো কারণে এগুলো আমাদের বাড়িতে এসে থেমে যায়। আমরা চলে গেলাম। ওই সময় পবিত্র রমজান মাস ছিল এবং আমার মা বাবা ভেবেছিলেন যেন আমরা পরে ফিরে আসতে পারবো। আমাদের সাময়িকভাবে আশ্রয়ের জন্য তারা একটি জরাজীর্ণ ঘরের সন্ধান পান। আমরা আমাদের যে বাড়িটি হারিয়েছি এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই আমি সেই বাড়িতে ফিরে যেতাম যেখানে আমার দাদা দাদির সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো ছিল। আমি কিছু জিনিসপত্র নিয়ে মাকে দিয়েছিলাম। ঈদের আগের রাতে ইসরায়েলি সেনাবাহিনী আমাদের বাড়ি গুড়িয়ে দিল। ঈদ উল ফিতরের প্রথম দিনে আমি ও আমার পরিবার সেখানে গেলাম। নতুন জামা কাপড় পরে ধ্বংসস্তূপে ঈদ উদযাপনের কথা আমার মনে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের কিছুই রাখতে দিচ্ছে না, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমাদের মনে যন্ত্রণা ছাড়া আর কিছুই তারা অবশিষ্ট রাখছে না। ভয়াবহ সেই সেনাবাহিনীর হাত থেকে বিশ্ব যদি আমাদের না বাঁচায় তাহলে ভবিষ্যতে কি হবে আমার জানা নেই। জানি না আমার হৃৎপিণ্ড অবিরত চলা এসব শব্দ আর বেশি নিতে পারবে কিনা। আমাকে কখনো ভুলে যাবেন না, আমি আমার জীবনের জন্য কঠিন লড়াই লড়েছি। সাংবাদিক ও শিক্ষক হিসেবে 10 বছর আমি কঠোর পরিশ্রম করেছি, নিজেকে নিবেদিত করেছি। আমার শিক্ষার্থীদের আমি ভালোবাসি, সহকর্মীদের সঙ্গে আমার সুন্দর স্মৃতি আছে। গাজায় জীবনযাপন কখনোই সহজ নয়, তবে আমরা এটাকে ভালোবাসি।
সম্মানিত সুধী, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষেরই এরকম একটা ইতিহাস আছে যা আমাদের জানার সুযোগ হয়তো কখনোই হবে না। তাই অনুরোধ থাকবে অন্তত এই বার্তাটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।